আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, এবারে নির্বাচন শুধুমাত্র আরেকটি ভোটের লড়াই নয়, বরং জনতার রায়ে রচিত হবে নতুন বাংলাদেশের রূপরেখা। গত এক দশকে আমরা দেখেছি মনোনয়ন বাণিজ্যের দৌরাত্ম্য, প্রার্থী নির্ধারণে স্বেচ্ছাচারিতা, জনমানুষের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জনপ্রতিনিধি, উন্নয়ন বনাম সুশাসনের দ্বন্দ্ব এবং রাজনৈতিক অস্থিরতার দীর্ঘমেয়াদী ছায়া। ফলাফল অকার্যকর সংসদ। ফলে প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি আবারও সেই পুরনো রাজনীতির বলয়ে ঘুরপাক খাবে, নাকি রাজনৈতিক দলগুলো উপহার দেবে নতুন ধরনের জনপ্রতিনিধি যারা শুধু দলের প্রতি অনুগত নয়, থাকবে জনগণের কাছে দায়বদ্ধ, যারা উন্নয়নের গালগল্প শোনাবে না, জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করবে, যারা নির্বাচনী এলাকায় থাকবে সব স্তরের জনগণের পাশে, সংসদে দেখাবে দক্ষতা আর রাষ্ট্র পরিচালনায় দেখাবে দূরদর্শিতা। 2026 নির্বাচনে ঠিক কি ধরনের নেতৃত্ব চাই? সৎ, শিক্ষিত, সক্ষম, প্রযুক্তি সচেতন, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, নাকি আমরা আবারও ক্ষমতার রাজনীতি আর পৃষ্ঠপোষকতার বৃত্তে আটকে থাকা নেতাদের কি দেখব? এমন সংশয় আর সম্ভাবনার বাস্তবতাকে সঙ্গে নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় কেমন জনপ্রতিনিধির বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ RTV ঢাকা স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, লেখক ও কলামিস্ট শরীফুল হাসান, জবানের সম্পাদক রেজাউল করিম রনি এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও ফ্রিল্যান্স জার্নালিস্ট সাইদ আবদুল্লাহ। এবং RTV নিউ ইয়র্ক স্টুডিওতে আছেন নিউ ইয়র্ক বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ আল আমিন রাসেল। যাচ্ছে মূল আলোচনায়। জনাব সাইদ আবদুল্লাহ, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তরুণদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা ও সক্রিয়তা দেখা গেছে, তা কি জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নতুন একটি ধারা তৈরি করবে? যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা ঠিক গত বছর আগস্ট মাস থেকে আমরা যে ক্রমাগত আলোচনাটা চালিয়ে যাচ্ছি, আমার কাছে মনে হয় যে ওই টাইমের মানুষের যে এক্সপেকটেশন এবং রিয়েলিটি যেটা ঠিক 1 বছর বা 1.5 বছর পরে যখন আমরা আলোচনাটা চালাচ্ছি, এই মুহূর্তে এসে দেখবেন যে মানুষের এক্সপেকটেশনের যে বার সেটা অনেকটা কমে গেছে এবং মানুষ অনেকটা রিয়েলিস্ট ওয়েতে চিন্তাভাবনা করাটা শুরু করছে। এর পেছনে দেখবেন যে গণঅভ্যুত্থানটা হয়ে গেল, মানুষের ভেতরে অনেক ধরনের চেঞ্জের আকাঙ্ক্ষা ছিল, স্টিল এখনও আছে, কিন্তু অনেক সময় যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে, আমরা এমন অনেক ইউটোপিয়ান আইডিয়ার ভেতরে দাফাদাফি করতে গিয়েছি যাতে করে আমাদের বাস্তবতাটাকে আমরা অ্যাভয়েড করে গেছি। ঠিক এই মুহূর্তে খেয়াল করে দেখেন যে বাংলাদেশের যদি অনেকগুলো জায়গায় সংস্কারের জায়গাটা আপনি যদি চেঞ্জ করেন, আপনি একটা দারুণ প্রশ্ন করেছিলেন এবং যে প্রসঙ্গটা অবতারণা করলেন যে জনপ্রতিনিধির যে জায়গাটা, বাংলাদেশের অনেক মানুষ এখন পর্যন্ত দেখবেন যে জানেও না যে এমপিদের কাজ কি। ইনফ্যাক্ট যারা নমিনেশন পেয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বা যারা ভবিষ্যতে যাবে বিভিন্ন ক্যাপাসিটিতে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় একজন এমপির কাজ কি, দেখবেন খুবই গদবাঁধা উত্তরগুলো চলে আসে যে রাস্তাঘাট বানাবো, ব্রিজ বানাবো, বেইলি ব্রিজ বানাবো, তারপর টয়লেট বানাবো, টিউবওয়েল দিব। কিন্তু টেকনিক্যালি যদি আপনি চিন্তা করেন, এগুলা একটাও এমপির কাজ না, এগুলা প্রত্যেকটাই লোকাল গভর্নমেন্টের কাজ। এই জন্যই কিন্তু এই যে কম্পার্টমেন্টালাইজেশন কেন আছে, কিন্তু দেখবেন তারা মনে করছে যে জনগণের সাথে সংযুক্ত থাকার মিনিং হইল একদিন গিয়ে হঠাৎ করে একটা কৃষকের পরিবারে বসে একটা ভাত খাবেন এবং তারপর এইটাকে বিশাল বিশাল ছবি ভিডিও করে পিআর ক্যাম্পেইন চালাবেন যে আজিব আপনি খুবই টাসে আছেন। কিন্তু একজন পলিটিশিয়ান যিনি পলিসি মেকার হইতে চান পার্লামেন্টে, তার কাজটা কি? উনি এমন একটা পলিসি ডেভেলপ করবেন যে পলিসির উপরে ভিত্তি করে ওই মানুষগুলার, ওই খেটে খাওয়া মানুষগুলার জীবনমানের উন্নয়নটা ঘটতে থাকবে। কিন্তু দেখবেন এই কালচারটা এখন পর্যন্ত তৈরি হয় নাই। দেখবেন একটা পার্লামেন্টে আইন পাশ করা হয়, রাইট? সামনের যে পার্লামেন্টটা হতে যাবে সম্ভবত নিকট অতীতের এবং নিকট ভবিষ্যতে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের সাংবিধানিক সবচেয়ে বেশি পরিবর্তন হবে এই সংবিধানের মাধ্যমে, বাংলাদেশের সবচেয়ে বেশি পরিবর্তন হবে সামনের পার্লামেন্টের মাধ্যমে। সেই জায়গাতে আইন কানুন বুঝে কথাবার্তা বলবে এমন মানুষের তো পলিসি মেকিং এ থাকাটা উচিত। আমরা ওই বাংলাদেশটা দেখতে চাই না যে বাংলাদেশে 5 মিনিটে সংসদে কথা বলতে গেলে 4.5 মিনিট শুধুমাত্র তোষামোদিয়ার স্তুতি বাক্য চলে। রাদার আমরা এমন জায়গাটা দেখতে চাই যে সত্যিকার অর্থেই জনগণের এত কারি টাকা খরচ করে পার্লামেন্টে যারা বসবেন তারা জনগণের কি কি উন্নতি হবে সেই পলিসি মেকিং নিয়ে কথা বলবেন। এবং আরেকটা কথা বলেছেন যে সামনের দিনের এই যে আকাঙ্ক্ষার জায়গাটা, এটা যদি মিট আপ না করা যায় একটা অবধারিত বিপদটা আসবে। তার কারণ কি, একটা উন্নতি দেশে হয়েছে, আমরা অনেক নাইয়ের ভেতরে একটা আশাবাদী যে জায়গাতে হতে চাই, মানুষ অন্তত পক্ষে কথা বলাটা শিখে গেছে। মানুষ দেখবেন কেউ যদি ক্রমান্বয়ে দুর্নীতি করতেই থাকে,
ধরেন বাক স্বাধীনতা অনেকের হরণ করছে, ফ্রিডম অফ প্রেসকে নষ্ট করছে। এক টাইমে মানুষ যেভাবে ভয় পেত যে না গুম হয়ে যাবে, অনেক ক্ষেত্রে অনেক এমন মানুষও ছিলেন যে টক শোতে কথা বলে বাড়িতেও যাইতে পারে নাই, তাকে ওই অবস্থাতে হেনস্থা করা হয়েছে। মানুষের ভেতরে ওই ভয়টা নাই, হোপফুলি সামনে আর সেই জায়গাটা আসবেও না। তার মানে আপনি যদি সুশাসন নিশ্চিত না করতে পারেন, আপনি যদি রুল অফ ল প্রতিষ্ঠিত না করতে পারেন, মানুষ কিন্তু কথা বলবেই। এবং আরেকটা যেটা ব্যাপার, আমরা অনেক মাত্রায় এত তাত্ত্বিক ক্যাচালে জড়িয়ে গেছি, এই অনেক তাত্ত্বিকতার ফাঁদে পড়ে আমরা প্র্যাকটিক্যালিটিটাকে সাউথ এশিয়ান যে কালচারটা আছে সেটার বাইরে চিন্তা করে আমরা মনে করছি আমরা বোধহয় এক লাপে ইউরোপিয়ান দেশ হয়ে যাব। কিন্তু এটা তো একটা গ্র্যাজুয়াল প্রসেস। আমি সবসময় একটা কথা বলি, এই উন্নয়নের যাত্রাটা হলো সিঁড়ি দিয়ে এক টাক করে উপরে ওঠার মতো। কিন্তু দেখবেন কিছু বিভ্রান্ত মানুষজন এমন তাত্ত্বিকতা ছুড়ে দিয়ে অনেককে এমন বাজেভাবে বিভ্রান্ত করছে, তারা এখনো এটা গণ অভ্যুত্থান নাকি আন্দোলন, জনগণের স্পৃহা কি, এইটা কি ওইটা কি, এইটা করতে গিয়ে একটা ভস্কট পেকে গেছে। যে ভস্কটটা অনেক ক্ষেত্রে দেখবেন ঐক্যমত্য কমিশনও পেঁচে গেছে। মানুষ যে স্ট্রেট লাইনে চিন্তা করবে, সেই স্ট্রেট লাইনে চিন্তা করার বাইরে অনেক জটিলতা তৈরি হয়েছে। বাট ইয়েট আমি নৈরাশ্যবাদীর দলে না, আমি ওই আশাবাদীদের দলে যারা বিশ্বাস করে সামনের দিনের বাংলাদেশে উন্নতিটা হতেই থাকবে, কিন্তু সেই জায়গাতেও আমাদের নজরদারির দরকার আছে যে জনগণ যাতে, জনপ্রতিনিধি যারা হবে তাদেরকে যাতে কন্টিনিউয়াসলি নজরদারির ভেতরে রাখে, ওয়াচডগের ভূমিকা রাখে। যারা চোর, বাটপার, নেশাখোর, যারা কালোবাজারি করবে, তারা যাতে জনপ্রতিনিধি হিসেবে না আসতে পারে। যারা বাংলাদেশের ঐতিহ্যকে না ধারণ করে, তারা যাতে না আসতে পারে। এবং এই বাংলাদেশটা যে সবার হবে, নারী পুরুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ সবাই মিলেমিশে যাতে আমরা একটা সত্যিকারের ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, সেই বিশ্বাসটা যাদের আছে তাদেরকে নিয়েই যাতে পার্লামেন্টটা গঠিত হয়, সেই দিকে সচেতন করার, হওয়ার এবং নিশ্চিত করার দায়িত্ব যে জনগণের। জনগণও যাতে এটা না ভুলে যায়, কারণ জনগণ যদি এটা আদায় না করতে পারে তাহলে দেখা যাবে এমন মানুষই জনগণের দায়িত্বের জায়গাটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে জনাব শরীফুল হাসান। সংসদে আইন প্রণয়নে গত প্রায় ১.৫ দশকে বহুমুখী সীমাবদ্ধতা দেখা গেছে, আলোচনা বিতর্কের চেয়ে গুণকীর্তনই বেশি দেখা গেছে। এই সংস্কৃতি থেকে বেরুতে পরবর্তী সংসদে কেমন দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন, কেমন জনপ্রতিনিধি চাই? আব্দুল্লাহ সাইদ যে কথাগুলো বললো যে একজন সংসদ সদস্যের কাছে আইন তৈরি করা, পাশাপাশি হচ্ছে সে আসলে আইন তৈরি করবে, জনগণের হয়ে সংসদে প্রশ্ন করবে, এবং আরেকটা বড় কাজ হচ্ছে আমাদের যে নির্বাহী বিভাগ সেইটা ঠিকমতো চলছে কিনা সেটা। আমরা তো বিগত বছরগুলোতে দেখছি কোথায় আপনার উটের মাংস আসবে সেটা আপনার এমপি তার এলাকায় তার পছন্দের আত্মীয় স্বজনকে আপনার ডিস্ট্রিবিউশন করবে, কোথায় বাথরুম তৈরি হবে, কোথায় রাস্তাঘাট তৈরি হবে, এগুলো সব আপনার এমপিরা সে কাজগুলো নিয়ে নেয়। মানে যে কাজটা তার না, ওই যে উনি খুব সুন্দরভাবে বলছিলেন যে তাদের আসলে কাজটা কি, এটা মনে হয় তারাও ভুলে গেছে, আমরাও ভুলে গেছি। না, আমি সেইটাই বলছিলাম। সাইড যেটা বললো, একজন এমপির কাজকে, একজন এমপির কাজ হচ্ছে মানে দেশের, সেটা শিক্ষা হোক, প্রবাসী হোক, দক্ষতা হোক, নানান খাতে সে বাংলাদেশটা বুঝবে, তার এলাকাটা বুঝবে, জনগণটা বুঝে সে এমন একটা আইন কানুন তৈরি করবে যেটা দেশকে এগিয়ে নিয়ে যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে সে জনগণের হয়ে প্রশ্ন করবে নেতার কাছে, মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, এবং তৃতীয়ত হচ্ছে কি আমাদের আইন বিভাগ বলেন, আমাদের নির্বাহী বিভাগ বলেন, পুলিশ বলেন, তারা ঠিকমতো চলছে কিনা, এইটা একজন মূল সংসদ সদস্যের কাজ। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন, যেটা সাইড বললো, বা বাস্তবতা হচ্ছে আমাদের সাধারণ জনগণও জানে না এমপির কাজ কি। সে মনে করে যে এমপির কাজ চাকরির তদবির করা, ব্যবসা করা, অমুক করা। এবং উল্টোভাবে এমপিদেরও যদি জিজ্ঞেস করেন আপনি, প্রত্যেক এমপিও তার যে এই কাজটা কজন তারা জানে, তারাও কিন্তু জানে না। সে মনে করে আমার কাজ কি, একজন এমপি আগে 2 কোটি টাকা পেতেন, তারপর 4 কোটি টাকা করা হয়েছে, সে 4 কোটি টাকা কী পায়, উন্নয়ন বরাদ্দ পায়। আপনি দেখবেন তার সমস্ত আগ্রহ ওই 4 কোটি টাকা কোথায় খরচ করবে, তার চেয়ে বড় আগ্রহ হচ্ছে কোথায় কোন টেন্ডার হচ্ছে, কাজ হচ্ছে, ব্যবসা হচ্ছে, স্বার্থ হচ্ছে, এই কাজগুলো করার। কেন করেন? আপনি দেখবেন 67% সর্বশেষ সংসদে আপনার ব্যবসা হয়ে গেছে। আপনি যদি স্বাধীনতার পর থেকে দেখেন রাজনীতিটা কারা করছে, আপনার ব্যবসায়ী, সাবেক আমলা, সাবেক সেনা কর্মকর্তারা, এবং এটা একটা ইনভেস্ট। আপনি একটা নমিনেশন কিনতে প্রধান দলগুলোর কত কোটি টাকা লাগে সেইটা নিয়ে নানান আলোচনা, 4 কোটি, 5 কোটি, 10 কোটি। এমনকি আমরা দেখেছি যে আপনার চেয়ারম্যান বা মেম্বারের নির্বাচনের জন্য যদি বলেন দলীয় প্রতীক দিয়ে, সেইটা এমন হয়ে গেছে যে এটা এক ধরনের বিনিয়োগ। এখন যখন আপনি একজন ব্যবসায়ী বা সাবেক কর্মকর্তা, বা আপনি ধরেন বসে আছেন, আপনি একজন উপদেষ্টা, আপনি বা মন্ত্রী সমপর্যায়ে, আপনি বলছেন পদে থেকে আপনি সংসদ সদস্য নির্বাচন করতে চান, একজন অ্যাটর্নি জেনারেল বলছেন সংসদ সদস্য নির্বাচন করতে চান। কি এমন মধু আছে সংসদ সদস্য হওয়ার মধ্যে? একটাই কারণ, প্রধান কারণ হচ্ছে ক্ষমতা। ক্ষমতাটা কি? একটা হচ্ছে আর্থিক ক্ষমতা, আর একটা হচ্ছে এমপি মানে হচ্ছে আমার এক ধরনের ক্ষমতা, এলাকায় মাস্তানি, এলাকায় রাজনীতি নিয়ন্ত্রণ করেন। আপনি গত 20, 25, 30, 40, 50 বছর যদি আমাদের বলেন,
আমরা কি আসলে খুব ভালো একজন পার্লামেন্টারের নাম বলতে পারবো? এই সুরঞ্জিত সেনগুপ্ত যারা প্রশ্ন করতেন সেরকম, মানে সংসদের আইন কানুন বুঝে এরকম কয়জন সংসদ সদস্যের নাম আমরা বলতে পারবো? আবার যদি বলি যে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, সেই পরিবর্তনের পরও গত 1.5-2 বছরও কি আমরা এমন একজন রাজনৈতিক নেতৃত্বের নাম বলতে পারবো যে যাকে আমরা আসলে জনগণ আশা করছি? এখন কেমন সংসদ সদস্য চাই আর কেমন বাংলাদেশ চাই, এটা খুব লিঙ্কড। এখন আপনি যখন জানবেন না আইন তৈরি করতে হয় কিভাবে, আপনি যখন প্রাতিষ্ঠানিক কারণ দেখেন, ব্যক্তি আমাদের হয় কি ব্যক্তি কেন্দ্রিক। এমপি সাহেব যেরকম, ডিসি সাহেব যেরকম, এসপি সাহেব যেরকম, প্রধানমন্ত্রী যেরকম, দেশটা সেরকম হয়ে যায়। ব্যক্তি কোনোদিনও একটা রাষ্ট্র পরিবর্তন আনতে পারে না। রাষ্ট্র পরিবর্তন হতে হলে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ঠিক করতে হয়। কথা বারবার আমি বলেছি, যেমন কি বিচার বিভাগ, আপনি পুলিশ, আপনি এই রাষ্ট্রের সংস্কার বলে আপনি গলা পাল্টায় ফেলছেন। আপনি যদি জুলাই আগস্টের পরপর ঠিক করতেন যে আমি বিচার বিভাগটাকে এমন করব যে বিচারকটা তিনি স্বাধীনভাবে বিচার করতে পারবেন, সেই জায়গাকে আমরা রেখেছি। আমরা যদি পুলিশকে বলতাম যে তোমরা অতীতে দেখেছো দলীয়করণ করলে কি হয়, আমরা পুলিশকে দলীয়করণ করবো না, আমরা কি সেটা দেখেছি? আমরা প্রশাসন, ডিসি, ইউনোকে দলীয়করণ করব না। জুলাই আগস্টের এত বড় ঘটনার পর আমরা সেই শিক্ষা নিয়েছি? আমরা তো দেখলাম আবার সেই থানায় ওসি তার কোনো না কোনো দলের, আবার সে ডিসি সাহেব কোনো না কোনো দলের, বিচারক থেকে আরম্ভ করে আপনি সমস্ত কিছু দলীয়করণ করলেন। আপনি যদি প্রথম দিন থেকে এই কাজটা করতেন যে না, পুলিশকে বলা যে ভাই তুমি একটা পেশাদার বাহিনীতে হও, তুমি লাঠিয়াল বাহিনীতে পরিণত হো না, এখন সব দোষ তো পুলিশের আপনি দেন। পুলিশকে যারা চালায় সে রাজনীতিবিদদের দোষটা কোথায়? আপনি বিচার বিভাগকে যে শত শত মিথ্যা মামলা দলীয়করণ করে, এটার দায় কার? আপনি সংবিধান সংস্কার এগুলো তো অনেক পরের কথা। প্রথম দিন থেকে যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা তো থাকতো যে আমি বিচার বিভাগ, আপনি একটা দেশটা অনেক কিছু লাগে না, একদম মানে বইয়ের ভাষা বলে একটা রাষ্ট্রের যে মূল 3টা পিলার, চতুর্থ পিলার মিডিয়া, তার আগে আপনি সংসদ, নির্বাহী বিভাগ, আপনি আদালত, আপনি যদি যে একটা ঠিক করতেন, যে কোনো একটা, আমি প্রথমটা যদি আমি আদালতটাই ঠিক করতাম, আপনি যদি সবাই মনে করতো আমার সংসদ বলেন, পুলিশ বলেন, আমলারা বলেন যে আমার আদালত একটা ঠিক আছে, আপনি থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর বদল হয়ে গেছে আদালতে বিচারকের রায়, আপনি কেউ টেরই পায়নি। আপনি জাপানের মতো দেশে এত দ্রুত প্রধানমন্ত্রী কদিন পর চেঞ্জ হয়, আপনি রাষ্ট্রের কোনো কাঠামো কি পরিবর্তন হয়? সেবার কোনো কিছু হয়? কিন্তু আমাদের মতো দেশগুলোতে সমস্ত ব্যক্তিকেন্দ্রিক হওয়ার কারণে এই যে প্রাতিষ্ঠানিক কাঠামো আপনি দেখেন, জুলাই আগস্টের পর আমরা কেউ কি পরিবর্তন করতে চেয়েছি? এখন আপনি নমিনেশন যদি আপনি দেখেন, আপনি নমিনেশনগুলো দেখেন, এরা কতজন আসলে আইন কানুন তৈরি করার মতন সক্ষমতা আছে? আপনি নমিনেশন দিচ্ছেন কি দিয়ে? আপনি কে আপনার হরতাল অবরোধ করতে পারছে, কে পেশি শক্তি দেখাতে পারছে, কার মাতব্বরি ভালো, তো তাহলে যে সে বেসিক কাজটা করবে, তো আপনি আইন তৈরি করবেন কাকে দিয়ে? আপনি জবাবদিহিতা করবেন কাকে দিয়ে? তাহলে বাংলাদেশটা ঠিক হবে কোন দিয়ে? সাইদ বললে আশাবাদী হতে চায়, আশাটাই আমাদের বাঁচিয়ে রাখে, আমরা বারবার আশার মধ্যে করি। কিন্তু যদি বলি আমি ছবিগুলো যদি দেখেন, ছবিগুলো আশার নয়, ছবিগুলো হতাশার, ছবিগুলো ভীষণ হতাশার। দেখেন, পরিবর্তনের শুভ সূচনা যদি আপনি দেশকে করতে চান, আপনার প্রথম দিন থেকেই করতে হতো। এবং আমি আবারও বলি, দেশ ঠিক করার জন্য বহু উচ্চকক্ষ, পিআর, সংসদ, এই আমেরিকা থেকে ইউরোপ থেকে আসা তত্ত্ব কথা লাগে না। আপনি একদম সারা পৃথিবী কীভাবে আগিয়েছে, এবং আপনি শুধু আমেরিকা ইউরোপ না, পৃথিবীর বেশিরভাগ দেশে সাধারণ মানুষ খুব বেশি মাথা ঘামায় না কে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সংবিধানে কি লেখা আছে, এগুলো কোথাও মানুষ জানে না। মানুষ চায় কি? মানুষ চায় যে ভাই আমি যখন থানায় সেবা নিতে যাব, আমার দলীয় পরিচয়ের কারণে আমি কোনো রকমের বিপদে পড়বো না বা সেবা বিঘ্নিত হবে না। আমি আওয়ামী লীগ আমলে আপনি বিএনপি জামাত করেন দেখে আপনার ভেরিফিকেশন আপনি বাদ দিয়ে দিবেন, সেটা চায় না। আবার এখন আপনি বিসিএস সমস্ত করার কারণে আপনি কোনো একটা রাজনৈতিক দলের বাদ পড়ে যাবেন, এটা চায় না। আন্দোলনটা কি নিয়ে ছিল? আন্দোলনটা ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন। আপনি কোন জায়গাটা বৈষম্য কমেছে বলেন তো? তার মানে আপনি প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ঠিক তো করলামও না, আবার সমস্যা হচ্ছে আপনি কাকে নিয়ে চিন্তা করবেন। আপনি ভাইস চ্যান্সেলর হয়তো এমন কাউকে বসাচ্ছেন, বসার পর সেই একই রকম দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা দেখলাম সারা জীবন যারা ভালো ভালো কথা বললো, চেয়ারে বসে জাদুর চেয়ারের মতন তারপরে কি হয়ে গেল সেটা আমরা দেখলাম। কাজে আমি আবারও বলি, আপনি ওই রাতারাতি সংসদে এসে একটা জবাবদিহিতামূলক কাঠামো দেশ এগিয়ে যাবে, আমি সেটা বিশ্বাস করি না। আগামী 5, 10, 15, 20, 25 বছর হবে সেটা বিশ্বাস করি। আমি মনে করি আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ঠিক করা দরকার। এই আদালত, সংসদ, এইটা যেন আমরা একটা কাঠামোর মধ্যে আনতে পারি। এটা না করলে ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আমি আবার আসবো। জনাব আলামিন রাসেল, প্রবাসীরা বিশ্বের বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি দেখে, সেখানকার প্রতিনিধিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল থেকে বাংলাদেশ কি শিখতে পারে? চমৎকার একটা কোশ্চেন। সেটা হলো যে আমি পট পরিবর্তনের চাইতে আমি যে সম্ভাব্য যে ব্যাপারগুলো আছে, যেটা আপনার এখানে যারা দেখে দেখে আমরা বড় হচ্ছি বা আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। যেমন প্রথমে এখানে কি হয় যে রাজনীতি যখন এখানের যে বেসিক যে রাজনীতিটা, এটা আসলে বেসিক্যালি ক্লাব বেস মানে এভাবে কাজ করে যে আপনার ডেমোক্রেটিক ক্লাব এই অঞ্চল বিভিন্নভাবে ভাগ থাকে আর কি, আবার রিপাবলিকানের বিভিন্ন রকমের ক্লাব থাকে। ঠিক একইভাবে যখন এই কলেজগুলোতে এই
কিন্তু দলভিত্তিক কোনো রাজনীতি কাজ করছে না। কলেজগুলোতে কীভাবে কাজ করছে, সেখানেও কিন্তু ক্লাব থাকছে এবং সেই ক্লাবগুলো হতে পারে যে বাংলাদেশ স্টুডেন্ট ক্লাব, ইন্ডিয়ান স্টুডেন্ট ক্লাব, সাউথ এশিয়ান ক্লাব, মিডল ইস্ট বেসড ক্লাবগুলো। সো এই ক্লাবগুলো কি হচ্ছে যে সেখানে কিন্তু আপনার রাজনৈতিক চর্চা কিন্তু হচ্ছে। কলেজগুলোকে তাকে পারমিট করছে, আপনার সপ্তাহে একটা দিন তাদের একটা রুম অ্যালোকেট করা আছে, সেখানে বসে তারা রাজনীতি চর্চা করছে, তারা জ্ঞানের চর্চা করছে, পড়াশোনা করছে। এই যে প্র্যাকটিসগুলো সেখান থেকে কিন্তু হয়ে আসছে এবং তারা ডেমোক্রেটকে পছন্দ করছে। একই টেবিলে বসে কিন্তু ডেমোক্রেট এবং রিপাবলিকান তাদের ফিউচার প্ল্যানগুলো করছে। তাদের মধ্যে যেটা কাজ করে সেটা হলো তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তাদের ওয়ার্ক প্ল্যান, যে আমি নেক্সট 1 ইয়ারে আমাদের অ্যাক্টিভিটিসগুলো কী হচ্ছে এবং সেটাকে আমি 2 ভাগে ভাগ করছি, যে শর্ট টার্ম এবং লং টার্ম কেয়ার। এই যে প্র্যাকটিসগুলো, যে জবাবদিহিতার এবং স্বচ্ছতার এই প্র্যাকটিসগুলো কিন্তু আপনার বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলি আছে বা রাজনৈতিক নেতাগুলো আছে এদের মধ্যে কিন্তু একটা আপনার লং টার্ম যে পরিবর্তনের কিন্তু আমরা কোনো ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি না। যেমন ধরেন যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন বাংলাদেশ আমেরিকাতে পড়তে আসছে বা পৃথিবীর বিভিন্ন দেশে যখন সে পড়তে যাচ্ছে, তাদের যে ফিরে যাবে, সে যে আপনার এই যে ফিরে যাওয়ার যে ট্রানজিশনটা, এটা কিন্তু আমরা ক্রিয়েট করছি না। এবং তারা যে ফিরে যাওয়ার জন্য যে পরিবেশটা, যেমন শিক্ষা ব্যবস্থার একটা সাস্টেইন একটা যে গোল থাকে, সে গোলটা নাই বাংলাদেশের, রাজনৈতিক অস্থিরতা। তো তারা চিন্তা করছে যে না, আমি যদি বাইরেই থেকে আমার পড়াশোনাটা শেষ করি এবং এখানে যদি আমার কর্মজীবনটা আমি শেষ করতে পারি বা শুরু করতে পারি, সেখান থেকে কিন্তু আমি আমার পুরো ফিউচারটা কিন্তু নিরাপদ। এই জন্য কিন্তু তারা কেউ ফিরে যাচ্ছে। যেমন ধরেন আমরা যেটা করি এখানে যে প্র্যাকটিস, আমি গত কয়েকদিন আগে আলোচনা করছিলাম আমার একটা ফোরামে, সেটা হলো যে আমাদের এখানে প্র্যাকটিস কি, আমরা রেমিটেন্স ফেয়ার করি। পৃথিবীর বিভিন্ন দেশে রেমিটেন্স ফেয়ার হচ্ছে, কিন্তু এই রেমিটেন্স ফেয়ারটা যদি না করে আমরা যদি করতাম যে বিনিয়োগ ফেয়ার, কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করবে। এখানে দেখেন অনেক ইয়াং আপনার ট্যালেন্ট ছেলেমেয়েরা কিন্তু এখানে আছে। এই বিনিয়োগ যে শুধু অর্থের বিনিয়োগ হবে এমন কিন্তু কিছু না, ব্রেনের বিনিয়োগও কিন্তু হতে পারে, তারা করতে চায়। তো এই যে বিনিয়োগটা আমি বাংলাদেশে কিভাবে করব, তাই না? যে ফর এক্সাম্পল আমি বাংলাদেশে একটা হসপিটাল করতে চাচ্ছি, আমি হয়তো কী করছি যে আমি আমার আত্মীয়, ভাই, বন্ধু এদেরকে দিয়েই আমি ইনভেস্টটা করছি। এইটা যদি আমি না করে যদি আমি প্রপার চ্যানেলে, গভর্নমেন্টের কোনো প্রপার চ্যানেলে আমি যেতাম এবং প্রপার চ্যানেলে যদি আমি টাকাগুলো ফেরত আনার বিষয়টা যদি আমি জানতাম, এই যে জানানোর যে বিষয়টা, এটা কিন্তু গ্যাপটা রয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে পাশাপাশি আপনি আসেন যে মেধা ইনভেস্ট কীভাবে করতে চায় এখানে যারা আপনার পড়াশোনা করছে বা বাংলাদেশ থেকে এসছে বা ইমিগ্রেন্ট স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু মেধাকে ইনভেস্ট করতে চায় এইভাবে। ফর এক্সাম্পল আপনি যারা এখানে টেকনোলজির উপর পড়াশোনা করছে, সাইবার সিকিউরিটি, বাংলাদেশে ফ্রিল্যান্সের উপরে প্রচুর কাজ কিন্তু করা যায়, এখানে বাংলাদেশে বসে এখান থেকে তারা কাজগুলো নিতে পারে। এই যে সাইবার সিকিউরিটি, যে ওপেন মার্কেট সারা পৃথিবীতে, এই জায়গাগুলোকে তৈরি করা, আপনার গ্রাম অঞ্চলকে ডেভেলপ করা। যেমন আপনি যদি গ্রামে যদি 3টা জিনিস করা যায়, নাম্বার 1 একটা হাই স্পিড ইন্টারনেট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং সেখানে একটা দক্ষ কর্মী টিম গড়ে তোলা, এই কাজগুলো যদি আমরা একটা প্ল্যান নিয়ে আগাতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবর্তন কিন্তু দক্ষ সম্ভব। কর্মী শেষ হচ্ছে, সেখানে দক্ষ মানে কর্মী তৈরি করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা যদি আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা হয়। এক্স্যাক্টলি, কারণ কি যে আপনার তো নিজেকে প্রথমে পরিবর্তন করতে হবে আধুনিকতার সাথে, তাই না? যে পৃথিবী কোথায় যাচ্ছে, একসময় গ্লোবালাইজেশন ছিল, এরপরে কিন্তু হয়ে গেল কি লোকালাইজেশন, যে আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে অঞ্চলে থাকি না কেন, আমি সেখানে বসে কিন্তু আমি কাজ করতে পারছি। আমরা অফিস করি কিভাবে, অফিস বাসায়ও করি, আমি ইন পার্সন অফিসেও যাচ্ছি। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আমাদেরকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। আমাদেরকে কিভাবে আমরা এই জায়গাগুলোতে যেতে পারি, যে জিনিসগুলো এসছে, যারা আমাদের জনপ্রতিনিধি হচ্ছেন, জনপ্রতিনিধিদেরকেও কিন্তু ঠিক এই টেকনোলজির সঙ্গে, সারা পৃথিবীর উন্নয়নের সঙ্গে কিন্তু আপনাকে নিজেকেই কিন্তু তৈরি করতে হবে। কারণ জ্ঞানভিত্তিক যদি আমাদের সমাজ ব্যবস্থা করতে না পারি, কোনোভাবেই কিন্তু আমরা সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। তো প্রথমে আমাদের দরকার জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করা। যেমন ধরেন যে লোকাল গভর্নমেন্টকে, বাংলাদেশের যেমন আপনার পার্লামেন্টকে আমরা শক্তিশালী করব, বিচার বিভাগকে আলাদা করব, ঠিক পাশাপাশি লোকাল গভর্নমেন্টকে কিন্তু শক্তিশালী করা দরকার। আমেরিকাতে কি আমরা দেখতে পাই, আমেরিকাতে কিন্তু লোকাল গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি শক্তিশালী আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের চাইতে। তো লোকাল গভর্নমেন্টকে যদি আমরা শক্তিশালী করতে চাই, আবার আগের একজন বক্তা বললেন যে আপনার এমপি কাজটা কি উনি নিজেও জানে না, জনগণও কিন্তু জানে না। কিন্তু লোকাল গভর্নমেন্ট কী করতে পারে, একজন ইউনিয়ন পরিষদের মেম্বার কী করতে পারে, একজন চেয়ারম্যান কী করতে পারে, এই যে কী করতে পারে এবং তাদেরকে যদি আরও শক্তিশালী করা যায় এবং তাদের মাধ্যমে যদি অনেক কাজগুলো আমরা করে নিয়ে আসতে পারি, আশেপাশের লোকজন কিন্তু তারা জানতে পারে যে না, ওনার কাছে গেলে আমি এই সমাধানটা পাবো। তার কাছে যাওয়াটা কিন্তু সহজ, রেদার একজন এমপির কাছে যাওয়াটা যতটা কঠিন হয়ে যায়। তো এই বিষয়গুলোকে আমাদের প্র্যাকটিসের মধ্যে আনতে হবে এবং এই বিষয়গুলোকে আমাদেরকে আপনার আইনের মাধ্যমে আনতে হবে। আরেকটা বিষয় আমি একটু আনতে চাচ্ছি, আমি জানি না এটার সাথে সম্পৃক্ত হবে কিনা, সেটা হলো যে বাংলাদেশের যে সংস্কারগুলো আমি প্রথম থেকে কয়েকবার করে বলেছি যে সংস্কারগুলো আসলে আপনার এভাবে কিন্তু হয় না।
আমরা প্রথম থেকে কিন্তু আমরা এক ধরনের মানে না, সংস্কারের কাজ তো চলমান, এটা তো ওভার দ্য ইয়ার্স হবে এবং চলমান থাকবে। এক্স্যাক্টলি, এবং পাশাপাশি কি যে এই বিষয়গুলো যদি আপনার যে আমি 10টা বিষয় সংস্কার করব রাদার দেন হান্ড্রেডস, এই 10টা বিষয় যদি আমি জনগণের ম্যান্ডেট নিয়ে এসে রাজনৈতিক নেতা টেবিলে যদি আমি দিতাম যে লোক এই 10টা সারা বাংলাদেশের জনগণ এভাবেই চেয়েছে, আপনারা কি চান, এই জিনিসগুলোকে যদি এভাবে আসতো তাহলে আমার কাছে মনে হয় আরও বেশি স্বচ্ছ হতো এবং আরও বেশি আপনার প্রোঅ্যাক্টিভলি এটা করা যেত। ধন্যবাদ আপনাকে। জনাব রেজাল করিম রানী, অতীতে মনোনয়ন বাণিজ্য এবং দলীয় প্রধানের স্বেচ্ছাচারিতার যে সংস্কৃতি আমরা দেখেছি, তাতে সৎ ও যোগ্য প্রার্থীরা রাজনীতি বিমুখ হয়েছেন। এবারে নির্বাচনে সেই প্রবণতা থেকে দেশের রাজনীতি কতখানি বেরোতে পারবে বলে আপনি মনে করেন? দেখেন, এবারে নির্বাচনে মনোনয়নগুলো মানে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে এক এক দলের এক এক স্ট্র্যাটেজি কাজ করেছে, কিন্তু কমন একটা প্রবণতা আমরা কিন্তু আসলে লক্ষ্য করতে পারি যে গণঅভ্যুত্থানের একটা প্রভাব কিন্তু সব দলগুলোর মধ্যেই পড়েছে, যে কারণে এবারের মনোনয়নগুলোতে সব দলই যাদের জনসম্পৃক্ততা একটু বেশি, হ্যাঁ, জনগণ যাদের আপনার একটু বেশি আস্থায় পায় বা যারা দীর্ঘ সময় জনগণের সুখে দুঃখে পাশে ছিলেন তাদেরকে বেছে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টার ক্ষেত্রে যে সবাই খুব সফল হয়েছে সেটা বলা যাবে না, অনেক অসন্তোষ আছে। আপনি যদি ধরেন বিএনপির মনোনয়নের কথা বলেন, বিএনপির মনোনয়ন কিন্তু এখনো পর্যন্ত আপনি জানেন যে অনেকগুলো জায়গায় আবার রিভিউ চলতেছে, অনেক জায়গায় অসন্তোষ দেখা দিয়েছে, অনেক জায়গায় আন্দোলন পর্যন্ত হচ্ছে। তো ফলে দলগুলো ওভার দ্য নাইট এটা পারবে না। তারপরেও যদি আপনি দেখেন অনেক বেশি কিন্তু আপনার ধরেন যে সাধারণ আপনার মুখকে আমরা এই ধরনের বড় বড় দলগুলোতে এবার দেখতে পাচ্ছি। কারণ হলো এটা আপনার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে ক্ষমতার সাথে জনগণের একটা সম্পর্ক স্থাপন হয়ে গেছে অটো। সেইটা যদি রাজনৈতিক দলগুলো রিয়েলাইজ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলো যদি সেটা প্রোটেক্ট করতে না পারে এবং ক্ষমতাটাকে যদি একটা দলের সম্পত্তি তারা বানাইতে চায় তাহলে এটা আবারও ফেল করবে এবং আবারও যে কোনো সময় তাদেরকে গণপ্রতিরোধের মুখে পড়তে হতে পারে। তো ফলে দলগুলোর মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে, কিন্তু সেই রিয়েলাইজেশনের আপনার মাত্রাটা নিয়ে আমাদের হয়তো অসন্তোষ আছে। আমরা হয়তো পুরোপুরি সন্তুষ্ট হইতে পারবো না যে এই মাত্রায় গণঅভ্যুত্থানের পরে হওয়ার কথা ছিল সেটা হয়েছে। আর অন্যদিক থেকে আপনার ওয়ান ডাইমেনশনাল পার্টি, ওয়ান ডাইমেনশনাল ম্যান, একটা মতাদর্শিক যে রাজনৈতিক অবস্থান ছিল গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তার পতন হয়েছে। গণঅভ্যুত্থানে আমরা কিন্তু ওয়ান ডাইমেনশনাল পার্টি, ওয়ান ডাইমেনশনাল ম্যান এটা আর দেখতে চাই না। আমরা এমন একটা জায়গায় যে দেখতে চাই যে দল যার যার রাষ্ট্র সবার যে আলোচনা এখানে আসলো যে রাষ্ট্র জিজ্ঞেস করবে না একটা নাগরিক কি চিন্তা করে, তার মতাদর্শ কি, সে ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী, হ্যাঁ, সে জামাত না বিএনপি না এনসিপি না গণসংহতি, হ্যাঁ, না আমজনতা, কিচ্ছু দেখবে না, হ্যাঁ, না আম পার্টি, কিচ্ছু দেখবে না। সে রাষ্ট্র জিজ্ঞেস করবে তুমি তোমার অধিকার ঠিকমতো পাচ্ছ কিনা, তুমি তোমার স্বাস্থ্যসেবা ঠিকমতো পাচ্ছ কিনা, তোমার চিকিৎসার অধিকার ঠিকমতো পাচ্ছ কিনা, বাচ্চাদের শিক্ষা ঠিকমতো আছে, জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারতেছে কিনা রাষ্ট্র। এগুলো রাষ্ট্রের কনসার্ন এইটা না যে ধরেন নাগরিককে তার মতাদর্শের ভিত্তিতে বিভক্ত করা এবং তার মতাদর্শের আকারের আলোকে নাগরিককে চিহ্নিত করা, তারপরে সে তার পক্ষে না বিপক্ষে, তারপরে সে দেশপ্রেমিক না দেশদ্রোহী, এইভাবে বিভাজন করে, হ্যাঁ, আপনার ইন দ্য পাওয়ার অফ আইস এভরি সিটিজেন ইজ লাইক এনিমি, হ্যাঁ, এই যে আপনার আগামবেনের বিখ্যাত কথা, সিটিজেনকে এনিমি বানায় ফেলা যায়, হ্যাঁ, আপনার তার দলের, হ্যাঁ, তার দলের বিরুদ্ধে একটা নাগরিক একটা কথা বললো, তারপরে তার উপর শুরু হলো স্ট্রিম লড়াই। এই যে ফ্যাসিস্টিক কাঠামো, এইটার বিলুপ্তি চাওয়ার জন্যই গণ অভ্যুত্থান হয়েছিল। এখন এই বিলুপ্তির ক্ষেত্রে আপনার করবে কে? এই বিলোপটা ঘটাবে হলো রাজনৈতিক দলগুলো, এবং সেই রাজনৈতিক দলগুলোকে 5 তারিখের পরে যেটা হতে হবে, গণতন্ত্রের গেটকিপার হইতে হবে। এবং গণতন্ত্রের গেটকিপার হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আগে ডেমোক্রেসি নিজেদের মধ্যে অ্যাচিভ করার ব্যাপারে অ্যাগ্রেসিভ হইতে হবে, খুবই স্ট্রাগল করতে হবে। এটা দীর্ঘদিন আপনার প্র্যাকটিসের নাই, ফলে ওভারনাইট আপনি এটা করে ফেলতে পারবেন, এটা আপনারা আশাও করি না আমরা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। কিন্তু আমরা আবার ধরেন আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যেরকম কথায় কথায় 71-এর ন্যারেশনকে ব্যবহার করছে এবং করে সবচেয়ে 71 বিরোধী অবস্থান নিছে, একইভাবে এখন আপনি জুলাইকে ব্যবহার করতে পারবেন না। কারণ মানুষ জুলাই গণ অভ্যুত্থানের পরে এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? এখন কি শিক্ষা ব্যবস্থা সেই অগ্রগতি হয়েছে? বাচ্চাকে কি আপনি সেভাবে পাঠাইতে পারেন? জিনিসপত্রের দাম 2 দিন ভালো 5 দিন খারাপ থাকে। তো ফলে আপনি এই যে ধরেন একটা সংস্কারকে আমলাতান্ত্রিক জায়গায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জনগণ থেকে ক্ষমতাকে বিচ্ছিন্ন করে ফেললেন। কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ কিন্তু এম্পাওয়ার হয়ে গেছিল, জনগণ কিন্তু ক্ষমতার পতন ঘটায় নিজের দিকে ক্ষমতাকে নিয়ে গেছিল। এবং ক্ষমতার ব্যাপারটা কি, ক্ষমতা অলওয়েজ ফাংশন করে টপ টু বটম, কিন্তু গণ অভ্যুত্থান হইলে আমরা জানি ক্লাসিক্যালি জাস্ট এটা উল্টায় যায়, ক্ষমতা চলে আসে বটম টু টপ। হ্যাঁ, দেখবেন যে এই যে অনেক বাচ্চা ছেলে বিশাল রাষ্ট্রের পদে চলে গেছে, এটাই স্বাভাবিক, গণ অভ্যুত্থান এরকমই। কিন্তু যাওয়ার পরে কি হয়েছে, হোয়াট নেক্সট?
যাওয়ার পরে তারা কি রাষ্ট্র আগে যেভাবে জনগণকে দেখতো সেইভাবে দেখে, নাকি তারা জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপন করার আপনার প্রাতিষ্ঠানিক কাজ সেটা করতে পারছে? সেটা করতে 100% ফেল করছে, 100% ফেল করছে। এই সরকারটা একটা এনজিও তান্ত্রিক গণবিরোধী সরকারে পরিণত হয়েছে এক অর্থে। জনগণের আকাঙ্ক্ষাকে তারা পাশ কাটিয়ে এক ধরনের আপনার ক্ষমতাকে আপনার এলিট ক্যাপচার। এখানে বাংলাদেশের সমস্যাটা কি? বাংলাদেশের সমস্যা হলো ক্ষমতা অলওয়েজ ক্যাপচার্ড বাই এলিটস, নন পলিটিক্যাল এলিট, পলিটিক্যাল এলিটস, বিজনেস এলিটস মিলায় এখানে একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটই এখনো পর্যন্ত ফাংশন করছে। গণ অভ্যুত্থানের পরে এই ক্যাবিনেট কিভাবে হয়? এই ক্যাবিনেটের 2-4 জন বাদ দিলে গণ অভ্যুত্থানের সাথে এদের সম্পর্ক কি? গণ অভ্যুত্থান শুধু আমি বলছি মাঠে ময়দানে পিকেটিং করা বা আন্দোলন করার কথা না, বলছি গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশন, যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, চেতনা, কথাটা বলতে চাই না, সেটার সাথে এই ক্যাবিনেটের সম্পর্ক কি? 2-4 জন বাদ দিলে কোনো সম্পর্ক নাই। তাদের লাইফে কি হইতো? কিচ্ছু হইতো না। ফলে আমি বলতেছি এই যে, এবং একটা আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশে আপনি রেখে দিচ্ছেন, এই আমলাতন্ত্র যতদিন থাকবে ততদিন জনগণ বঞ্চিত হবে। আপনার কোনো রাজনৈতিক দল যদি চায়ও এই আমলাতন্ত্র রেখে জনগণের রাষ্ট্র কায়েম করতে পারবে না। সো ফলে আমাদের কাজ, আমি শেষ করে এই পয়েন্টটা বলে, ফলে এখন আপনার যে কেমন আপনার প্রোগ্রাম, সুন্দর নাম, কেমন জনপ্রতিনিধিত্বের বাংলাদেশ চান, জনপ্রতিনিধিরা এখানে কি করে? জনপ্রতিনিধি সাইদ আব্দুল্লাহ আলোচনা করছে, এখানে এমপির কাজকে এটা ডিফাইন করা হয়নি, এটা চেঞ্জ করতে হবে। এমপির কাজ এই আপনার টাকা মারার যে খাত, এগুলো নিয়ন্ত্রণ করা না, ব্রিজ কালভার্ট এগুলো বানানোর জন্য আপনার গুন্ডার পান্ডা পোষার কাজ এমপির কাজ না। এমপি একজন ল মেকারের কাজ ওই জায়গায় ফেরত আসবে। কিন্তু আমাদের এখানে হয় কি, এমপি হওয়ার মধ্য দিয়ে সে কী করে? সে বেসিক্যালি ইনফ্লুয়েন্স কিনে, তারপর সে ইনফ্লুয়েন্স দিয়ে কী করে? সে মানি মেক করে। তারপরে সে কী করে? সেই টাকা আপনি যেই সমস্ত দেশে আছেন, ইউরোপ, আমেরিকা, এগুলোতে আপনি দেখবেন, আপনার আশেপাশে তাকায় দেখেন কাদের বাড়ি, বাঙালি মালিক কারা, আর শ্রমিক যারা আছে তাদের কথা আলাদা, যারা কাজ করে কষ্ট করে সৎভাবে জীবন জীবিকা নির্বাহ করে, এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, তাদের কথা আলাদা। কিন্তু আপনি ওইখানে প্রপার্টির মালিক বাঙালি কারা, এবং সেই প্রপার্টির উৎস কি আপনি দেখেন। সেই প্রপার্টির উৎস হইলো এখানে যে ইনফ্লুয়েন্স কিনেছে তারা, ইন দ্য নেম অফ পলিটিক্স, সেই ইনফ্লুয়েন্স কেনার মধ্য দিয়ে তারা এখানে টাকা বানানোর একটা মেশিন। ফলে রাষ্ট্র হইলো লুটপাটের একটা সোনার হরিণ, এবং সেই হরিণকে ক্যাপচার করার জন্য একটা সিন্ডিকেট সবসময় তৈরি হয়, সেই নন পলিটিক্যাল হোক, পলিটিক্যাল হোক, এই এলিটসদের কাছ থেকে রাষ্ট্র। সেটাই তো আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, যে এই ধরনের জনপ্রতিনিধিদেরকে জনগণ বাদ দেবে কিনা, বাদ দেওয়ার একমাত্র প্রত্যাখ্যান করার একমাত্র কাজ হলো নিজের রাজনীতি করা। আপনি যদি রাজনীতি না করেন, তাহলে থিওরি হইলো আপনি আপনার সে নিকৃষ্ট লোক দ্বারা শাসিত হবেন। সো আপনাকে আইসা ইউরোপ আমেরিকা থেকে আইসা, আপনার মেসি আইসা আপনাকে ত্রাণকর্তা আইসা আপনাকে উদ্ধার করবে, এই চিন্তা না করে 5 তারিখে আপনি যেরকম নিজেই নিজের স্বার্থে দাঁড়াইছিলেন, নিজেই যেরকম বন্দুকের সামনে দাঁড়াইয়া বলছিলেন না এটা চলতে পারে না, বিদায় পৃথিবী, আপনাকে সেইভাবে রিভোল্ট করতে হবে। আপনার নিজেকে অ্যাগ্রেসিভলি রাজনৈতিকভাবে দাঁড়াইতে হবে এবং নিজের রাজনীতি নিজের করতে হবে। আপনার হইয়া কেউ আপনাকে উদ্ধার করে দিয়ে যাবে, কেউ আপনার কল্যাণ করে দেবে, করবে না। কারণ হইলো ওই যে সিন্ডিকেটের কথা যেটা বললাম, এখানে পাওয়ার ক্যাপচার বাই সিন্ডিকেট। ফলে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে গণক্ষমতার উন্মেষ হয়েছিল, সেটাকে প্রোটেক্ট করার জন্য আমি মনে করি যে আমাদেরকে ব্যাপকভাবে নতুনদেরকে, যে আপনি যদি মনে করেন আপনি সৎ, আপনি রাজনীতিতে আসেন, এই স্টাবলিশ পলিটিক্স করতে হবে, নট নেসেসারি, কিন্তু আপনাকে পলিটিক্স করতে হবে। পলিটিক্যাল প্রবলেমকে লিগেলি বা আমলাতান্ত্রিকভাবে সলিউশন করতে চাওয়া ডেঞ্জারাস, এটা হবে না। পলিটিক্যাল প্রবলেমকে অলওয়েজ পলিটিক্যালি মোকাবেলা করতে হবে, অলওয়েজ পলিটিক্যালি ট্যাকেল করতে হবে। সো এই জন্য 5 তারিখের পর আমাদের সবচেয়ে বেশি দরকার হলো রাজনীতি। কিন্তু এখানে ন্যারেশন তৈরি করা হয়েছে কি, বিএনপি সাদাবাজ, জামাত 71 যুদ্ধ অপরাধী, এনসিপি হইলো আপনার কি বলে লুটপাট শুরু করে দিচ্ছে, অল্প বয়সের পোলাপান, ভালো এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সো এই যে ক্ষমতার হামিদ কারজাই মডেল, এখান থেকে বাইরে হইতে হবে, ডেফিনেটলি আপনাকে এম্পাওয়ার করতে হবে, পলিটিক্সে ফেরত যেতে হবে বাংলাদেশকে। জনাব নূর খান লিটন, রাজনৈতিক দলগুলো কি অযোগ্য, বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিতে প্রস্তুত, নাকি অর্থ আর পেশি শক্তি মনোনয়ন লাভের ক্ষেত্রে এখনো প্রধান যোগ্যতা হিসেবে গণ্য করা হয়? পার্লামেন্ট সদস্যদের মনোনয়নের ক্ষেত্রে যদি বলেন, তাহলে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় আমরা আসলে যেতে পারিনি। এই জায়গায় যেতে হলে নিজের দলের ভিতরে গণতন্ত্রের যে চর্চার বিষয়টা, সেটা কিন্তু অনুপস্থিত। আমরা এখনও দেখছি যে দলীয় প্রধান তিনি নির্ধারণ করে দেন কে সেক্রেটারি হবেন, কে অর্গানাইজিং সেক্রেটারি হবেন, কে ভাইস প্রেসিডেন্ট হবেন, কে সদস্য হবেন, এবং এখন পর্যন্ত দলটা নিয়ন্ত্রিত হচ্ছে ব্যক্তিবিশেষ বা পরিবার দ্বারা। এই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি, এটা বলার সুযোগ নেই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা বলছি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই যে স্পিরিট, এইটার স্থায়িত্ব কতটুকু আছে, এইটার স্থায়িত্ব কিন্তু ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন পর্যন্ত এইটা বলার সৎসাহস আমাদের হয়নি যে আমাদের দলগুলি গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, আমাদের দল থেকে যাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে তিনি
নীতি নির্ধারকের ভূমিকা যথাযথ পালন করতে পারবেন, তিনি আইন প্রণয়নের যোগ্যতার স্বাক্ষর রাখবেন, এই জায়গাটা তো দীর্ঘদিন অনুপস্থিত। দীর্ঘদিন আপনি যদি আমাদের পার্লামেন্টের দিকে তাকান, দলের দিকে তাকান, তাহলে কি দেখতে পাবো আমরা দেখতে পাবো যে দীর্ঘ রাজনীতির সংগ্রামে, আন্দোলনে, সংগঠন তৈরিতে যে সমস্ত সদস্যরা, যে সমস্ত সংগঠকরা, যে সমস্ত কর্মীরা সময় দিয়েছেন, তারা কিন্তু একটি জায়গায় যে অবহেলিত হয়েছেন এবং সেখানে বারবার কিন্তু হোঁচট খেয়েছে রাজনীতিবিদরা। সেখানে পেশি শক্তি যারা আছে তিনি স্থান করে নিয়েছেন, যারা দুর্নীতি করতে পারেন, যাদের কাছে লুটেরা টাকা আছে, তারাই কিন্তু ওই জায়গায় স্থান করে নেন। এই জায়গার থেকে আমি খুব বেশি আশা করতে পারছি না যে এইবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ছাপ ফেলেছে, কিন্তু সেই ছাপটা গাঢ় এটা বলার সুযোগ আসেনি। এখনো দেখেন আমাদের ভিতরে জুলাইয়ের গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা জন্ম দিয়েছিল, সেই আকাঙ্ক্ষার প্রতি কোন কোন দল শ্রদ্ধাশীল আমরা যদি এখনো দেখি, আমরা নিজেরা নিজেদের বিবাদ মিটাতে পারিনি। আমরা এখনো দলগুলির ভিতরেও দলের ভিতরেও কিন্তু বিবাদ বিদ্যমান। আমরা দেখেছি গত 15-20 দিন ধরে বড় বড় রাজনৈতিক দল যারা তাদের সম্ভাব্য প্রার্থী ঠিক করেছেন, সেখানেও দেখছি আমরা গোলযোগ হচ্ছে, নিজেদের ভিতর সংঘাত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল আগামীতে কিভাবে দেশ পরিচালনা করবেন সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব জনগণের সামনে এখনো হাজির করেননি, যদিও ফেব্রুয়ারি মাসের নির্বাচন হচ্ছে আশাবাদী আমরা। তারপরে যে জিনিসটা দেখেন, রাজনীতির কালচারটা কোথায় চলে গেছে, আমাদের দেশের রাজনীতির কালচারটা কত দ্রুত অবনতি হয়েছে এটা একটু খেয়াল করি আমরা। আমাদের দেশে তো রাজনৈতিক কালচারে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল একটা অবস্থা আমরা দেখেছি, কত 30 বছর আগে দেখেছি বা 40 বছর আগে দেখেছি। এটা এত দ্রুত চেঞ্জ হয়ে গেল। রাজনীতিতে দুর্বৃত্তদের অবস্থান সুসংহত হলো কবে? 90-এর পর থেকে আপনি যদি খেয়াল করে দেখেন যে পুরা মাসেলম্যানদের কবজায় চলে যাচ্ছে দলগুলো এবং সেখানে গণতন্ত্রের চর্চা নাই। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যেখানে আমরা প্র্যাকটিস করতে পারি না, সেখানে জাতীয় নির্বাচনে কতটুকু মুক্ত মনে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে মনোনয়ন দিব এবং সেই মনোনীত ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনায় নীতি নির্ধারকের ভূমিকা যথাযথ পালন করবেন। এইখানে কিন্তু মনে রাখতে হবে আদর্শ, প্রত্যেকটা দল বলছে যে আদর্শ আছে, কিন্তু দেখেন ওই আদর্শ চর্চাটা কোথায় আছে? কর্মীদের ভিতরে আছে, দলের ভিতরে আছে। এমনকি আপনি খেয়াল করে দেখেন, আগে আমাদের দেশে যে ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, রাজনৈতিক দলের আপনার দপ্তর যিনি নিয়ন্ত্রণ করতেন, দপ্তরের দায়িত্বে যিনি থাকতেন, তিনি কিন্তু অনেকটাই নীতি নির্ধারকের ভূমিকা যেভাবে রাখে, অর্থাৎ একটা ড্রাফট যেভাবে প্রস্তুত করত, আজকে সেই জায়গায় কিন্তু আমরা নেই। আমাদের ড্রাফট অত্যন্ত দুর্বল হয়। একটা প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে আমরা ওই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন ডেটটার স্থানটা পাল্টে প্রেস রিলিজ করেন, আমাদের রাজনৈতিক দলের অবস্থা প্রায় একই রকম। তো এখানে সুষ্ঠু রাজনীতির ধারা যদি আপনি অব্যাহত রাখতে চান, যে চর্চাটা, সেটা তো আপনি করতে পারেননি। আর 15 বছর তো বিরোধী রাজনৈতিক দল অফিসই খুলতে পারে নাই, তারা চর্চা করবে কোথার থেকে, এইটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। তো এখন এই অভ্যুত্থানের পর যেই সুযোগটা আমাদের এসছে, আমরা একবারে কিন্তু পুরাটা অ্যাচিভ করতে পারবো না। আমি আবারও বলছি যে একবারে যদি আমরা মনে করি যে রাজনীতিতে একেবারে স্বর্ণযুগ ফিরিয়ে আনবো, গণতন্ত্রের পুরাপুরি চর্চা করতে পারবো, এইটা সম্ভবত বেশি আশা করা হবে। জি জি, এটা সময়ের সাথে সাথে চেঞ্জগুলো হবে। ধন্যবাদ আপনার কাছে। পরবর্তীতে আমি আবার আসবো। জনাব সাইদ আব্দুল্লাহ, আগামী সংসদের জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা, শিক্ষা, অভিজ্ঞতা, নৈতিকতার মানদণ্ড কেমন হওয়া উচিত শুনবো আপনার কাছে, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, কেমন বাংলাদেশে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় কেমন জনপ্রতিনিধির বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। জনাব সাইদ আব্দুল্লাহ, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা, শিক্ষা, অভিজ্ঞতা, নৈতিকতার মানদণ্ড কেমন হওয়া উচিত? তরুণদের চোখে আদর্শ জনপ্রতিনিধিরা দেখতে কেমন, কি বৈশিষ্ট্য তাদের থাকতে হবে? অনেকগুলা দারুণ প্রশ্নের অবতারণা করলেন, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর যদি সত্যিকার অর্থে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাবে আপনি যে বললেন না যে ওই যে মডেল কিছু ক্যান্ডিডেট, সেটা খুঁজে পাওয়াটা আসলে খুবই দুরূহ কিছু ব্যাপার হবে। তবে আমার কাছে মনে হয় বেশ কিছু জায়গায় এই ধরনের ব্যাপারটা আছে, হয়তো বা সামনে আরো হতে পারে। আমি যেটা এক্সপেক্ট করি, সামনের দিনের পার্লামেন্টে এমন মানুষদের থাকা উচিত যারা সত্যিকার অর্থেই বুঝে যে পার্লামেন্টারিয়ানদের কাজ কি,
যারা মনে করে যে তাদের কাজটা হলো পলিসি মেকিং এর। লেটসে অতীতেও কিছু কিছু উদাহরণ এরকম ছিল না, যে ধরেন যে পার্লামেন্ট ইলেকশনের জন্য ক্যাম্পেইনে গিয়ে বলা হচ্ছে ঠিক আছে তোমার কোনো কিছু বলার দরকার নাই, ক্রিকেট মাঠে 4 ছক্কা মেরো তাতেই তুমি এমপি হয়ে যাবা। কিন্তু পার্লামেন্টটা যে ওই যে মমতাজের গানের প্ল্যাটফর্ম না, পার্লামেন্টটা যে ক্রিকেট মাঠে 4 ছক্কা মারা মানেই পার্লামেন্টে গিয়ে চুপচাপ বসে থেকে শুধুমাত্র সাইন করার, কণ্ঠভোট যখন হবে ভোট দেয়, এই কাজটা যে না, এইটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর ব্যাপারটা হলো বাংলাদেশের দুর্নীতি কারা করে এলাকার আশেপাশের মানুষজন কম বেশি সবাই বুঝে। ধরেন আমরা ঢাকাতে থেকে বুঝতে পারবো না নারায়ণগঞ্জে কে দুর্নীতি করছে, নোয়াখালীতে কে দুর্নীতি করছে, ওই রংপুরে কে দুর্নীতি করছে, কিন্তু ওই এলাকার মানুষগুলা কিন্তু জানে যে ওই এলাকার হাটমাট ঘাট থেকে কে চাঁদাবাজিটা করছে। দেখবেন যে কে মাটি কাটার ওই জায়গা থেকে অবৈধভাবে টাকা নিচ্ছে, কে বালুমহাল দখল করছে। এই ব্যাপারগুলো যে এলাকার মানুষজন জানে, জানার উত্তরটা কিভাবে দিতে হয় এই ব্যাপারটা অ্যাকাস্টমড হওয়াটা জনগণের খুব বেশি মাত্রায় জরুরি। অর্থাৎ আপনি যদি জানেন যে এই মানুষগুলো কালোবাজারি যারা করে তাদের পার্লামেন্টে যাওয়া উচিত না, যে অন্য দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেছে তার ওই জায়গায় যাওয়া উচিত না, যে মানুষটা জানে যে এই মানুষগুলা যদি যায় তাহলে আমার এই ক্ষতি হইতে পারে, তার যাওয়া উচিত না। কিন্তু আনফরচুনেট ব্যাপার কি জানেন, পলিটিশিয়ানদের আমরা অনেক দোষ দিতে পারি। পলিটিশিয়ান কারারে ভাই? এই দেশের মানুষরাই তো। এই দেশের মানুষরাও তো আবার এমন আছে ভোটের আগের রাতে টাকা যদি পায় তারা খুব খুশি হয়, এবং ওই আগের রাতের টাকাটা পেয়ে তারা পরের 5 বছরে তাদের সব সন্তানদের ভবিষ্যৎ, তাদের বৃদ্ধ বাবা মায়ের ভবিষ্যৎ, তাদের নিজেদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে দেয়। কারণ যে মানুষটা ইলেকশনের আগে ওই ধরনের অবৈধ টাকা লেনদেন করছে সে জানে পরের 5 বছরে তার এই টাকাটা তুলে নিতে হবে। কিন্তু দেখেন মানুষও তো কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। এটার দায়িত্বটা কি জানেন, যে পার্লামেন্টারিয়ানদের যে কাজ ওই কাজটা সবার কাছে তুলে ধরা। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলছিলাম, এই জন্য দেখবেন যে পার্লামেন্টে যে একটা সুস্পষ্ট ডিবেট যখন হবে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্যাটার্ন কেমন থাকা উচিত, এটা জানার জন্য ওই দেশের আইন কানুন সম্পর্কে তার ধারণা থাকা উচিত, ওই দেশের ল অ্যান্ড অর্ডার কিভাবে চলে, ওই দেশের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা কিভাবে চলে এটা জানা উচিত। কিন্তু অনেকেই দেখবেন যে ঠিকমতো রিডিং পড়তে পারে না, অনেকেই দেখবেন জনগণকে কিভাবে প্রতিনিধিত্ব করতে হয় তারা সেটা জানে না। তাহলে এই যে গ্যাপটা থেকে যাচ্ছে, এই গ্যাপটা তো ভালো কোনো কারণ না। লেটস সে একজন মানুষ বলে আমি প্রচুর মিছিল করেছি, এইটা কি জনপ্রতিনিধিত্ব করার জন্য যথেষ্ট পরিমাণ উপযুক্ত ক্রাইটেরিয়া? তার মানে এই জায়গায় কয়েকটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে। শিক্ষার ব্যাপারটাকে আমরা ডিফাইন করতে চাই না, তার কারণ অনেক পিএইচডি হোল্ডার মানুষও আছেন যারা এমন ভূমিকা রাখেন যে ভূমিকাটা গণহত্যাকারীদের সহযোগী হয়। অতীতে আমরা দেখা গেছে যে লন্ডনের অক্সফোর্ডে একটা রুম ভাড়া করে নিয়ে তারা গণহত্যার পক্ষে ছাপাই গিয়ে গেছে। সো শিক্ষার ব্যাপারটাকে আমি ডিফাইন করতে চাই না, কিন্তু যে ব্যাপারটা আমি মনে করি যে ন্যূনতম কিছু শিক্ষা দীক্ষার ব্যাপার অবশ্যই থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম পলিসি মেকিং ব্যাপারটা কেমন হওয়া উচিত সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দারুণ একটা আলোচনা এসেছিল যে আমলাতান্ত্রিক জটিলতা থেকে রাজনীতিটাকে আমরা বের করতে পারছি কিনা। এই জায়গাতে আমি একটা আর্গু করি মাঝে মাঝে যে আমলাতান্ত্রিক জায়গা থেকে রাজনীতিকে যদি বের করতে হয়, যারা সত্যিকার অর্থে পলিসি মেক করতে পারে এই ক্যাটাগরির লোকদের পার্লামেন্টে যাওয়া উচিত। লেটস সে একটা বিল পাস হবে, ধরেন তার আগে সচিবালয় এটার মুসাবিদা হচ্ছে, তারা ড্রাফট করছে। পার্লামেন্টারিয়ান যদি নিজেই না বুঝে এটার পলিসিটা কেমন হওয়া উচিত, এটার বাজেট কেমন হওয়া উচিত, এটার ইমপ্লিমেন্টেশন প্ল্যান কেমন হওয়া উচিত, তাইলে তো সে শুধুমাত্র জিজ্ঞেস করবে যে সচিব সাহেব ঠিক আছে কিনা, সচিব সাহেব বলে দিবে এইটা করেন, সে শুধু সাইন করবে। তার মানে ওই আমলা বুঝে যাবে যে যতই যা করুক না কেন ঘুরির নাটাইটা তার হাতে। অতএব ওই সাচিবিক জায়গা থেকে বের হওয়া যাবে না। রেদার পার্লামেন্ট যদি এমন হয় প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা আদায় করার মতো জায়গা হয়, পার্লামেন্ট যদি এমন হয় একটা বিল আসার পরে খুব তুমুল ডিবেট হইতে থাকবে ওই পলিসিটা ঠিক কিনা এটা নিয়ে আলাপ আলোচনা হইতে থাকবে, তাইলেই দেখবেন যে ওই সাচিবিক জায়গা থেকে আমলাতান্ত্রিক দৌরাত্ম্য থেকে মানুষের প্রতিনিধিত্বের জায়গাটা নিশ্চিত হওয়া গেছে। এবং আরেকটা ব্যাপার, আমি সবসময় চাই একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাক। লেটস সে কেউ একজন পার্লামেন্টারিয়ান হলো, ইট ডাজন্ট নেসেসারিলি মিন সে ওই দেশের রাজা হয়ে গেল। মানুষ আসলে ভোট দিয়ে কি বানায়? এখনো দেখবেন ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় বসা, অমুক। আমার কাছে মনে হয় ব্যাপারটা আমাদের এই পারসেপশনে ভুল আছে। মানুষ ভোট দিয়ে দায়িত্বের চেয়ারে বসায়, ক্ষমতায় বসায় না। এবং দায়িত্বের চেয়ারে বসলে প্রতিনিয়ত জনগণ যে তাকে ডেলিগেট করলো তার প্রতি দায়বদ্ধতা থাকার দরকার আছে। এই জায়গাগুলো যদি নিশ্চিত করা যায় আমার কাছে মনে একটা ভালো পার্লামেন্ট হতে পারে। এই জিনিসটা কিন্তু খুব জরুরি। আমাদের জনপ্রতিনিধিদের মাথায় রাখতে হবে যে তারা জনগণের কাছে দায়বদ্ধ। তারা তেল মারলে জনগণকে মারবে, তাদের পার্টির লিডারকে তেল মারা কিংবা তাকে মোশাররফ করা তার কাজ না, তার কাজ হলো জনগণ। ধন্যবাদ জনাব শরীফুল হাসান। 2026-এর নির্বাচন কি সত্যি নতুন নেতৃত্বের সুযোগ এনে দিতে পারে, নাকি আমরা আবারও
একই রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা দেখব, কি লক্ষণ দেখছেন? আমরা একই রাজনৈতিক ধারাবাহিকতা শুধু দেখবো না, আমার আশঙ্কা হচ্ছে আমাদের রাজনীতি যদি দেখেন দিনকে দিন আরো খারাপ হচ্ছে। কাজে আরো খারাপ হলে অবাক হওয়ার কিছু নাই, কারণ মূলত যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু হয়নি। আপনি অন্ধ আনুগত্য, আপনি প্রত্যেকটা দলের মধ্যে অন্ধ আনুগত্য, আপনি দলীয় প্রধান, যেটা লিটন ভাই বলেন, দলীয় প্রধান ঠিক করছেন তার পছন্দের লোককে নমিনেশন দিবেন। আপনি একজনকে কোন মানে যুক্তিতে নমিনেশন দিচ্ছেন? আসলে সে কি ওই বিষয়ে জানে? ওই এলাকায় তার জনগণ তাকে বলেছে? আপনি যেখানকার ক্ষমতাবান, ধরেন আপনি কথা আপনি একজন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাউকে দিচ্ছেন, আপনি কি জানেন যে তার 20-25 বছর এই বিষয়ে জানা আছে কিনা, এই রিলেটেড পলিসি করতে পারবে কিনা? যাকে আপনি শিক্ষা উপদেষ্টা করবেন, শিক্ষামন্ত্রী করবেন, শিক্ষা নিয়ে তার অভিজ্ঞতা আছে কিনা? আপনি করেন কি আপনার পছন্দের মতো লোকজনকে আপনি নিয়ে আসেন। এবং এই যে অন্ধ আনুগত্য, আপনি দেখেন সংসদের মধ্যে যদি আপনার থাকে যে আপনি দলের বিরুদ্ধে সেটা তো অবস্থান নিতে পারবেন আমরা না, তো এখনো দেখলাম, এখনো তো যাদেরকে উপদেষ্টা কিংবা যেখানে যেখানে বসানো হয়েছে তাদের অভিজ্ঞতা কিংবা তাদের দক্ষতা কোনো কিছুই বিবেচনা করা হয়নি, শুধুমাত্র আমি পরিচিত লোকদের এনে বসিয়ে দিয়েছি, আজব যার দেশ। জন্য আজকে জি বলুন। না, এটা একটা আজব দেশ। আপনি উপদেষ্টা নির্বাচনে যদি দেখেন, আপনি স্বাস্থ্য উপদেষ্টা নাম ধরেই বলি, উনি স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছেন, আমি ঠিক জানি না স্বাস্থ্যে তার কি অভিজ্ঞতা আছে। এবং তিনি গ্রামীণ ব্যাংক খুব ভালো চালান মানে তো তিনি স্বাস্থ্য খাত জানবেন না। আপনি মানে আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি আবরার স্যার অনেকদিন করেছে, তিনি তো প্রবাসী নিয়ে তার ধারণা আছে, আপনি তাকে শিক্ষায় দিয়ে রেখেছেন, প্রবাসী কল্যাণে দেননি। এই যে আপনার যে মানুষের দক্ষতা ধরে কাজে লাগানোটা, আপনি ঠিক একইভাবে যদি বলেন আপনি সংসদের মধ্যে তার কি আসলে সুযোগ আছে যে দলের বিরুদ্ধে কথা বলা? ধরেন যে দল ক্ষমতায়, সেই দল কাউকে অত্যাচার করছে, গুলি করছে, মারছে, ওই দলের এমপি সাহেব কি সংসদে সেই দলের বিরুদ্ধে বলতে পারবেন? পারছেন না। আপনি থানার এমপি নিয়োগ হবে, এমপি সাহেব ঠিক করছেন যে ক্ষমতার যে চর্চা, সেজন্য আমি বলছি দেখেন প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো যদি ঠিক না করি, এক এমপি ধরেন যদি ফেরেস্তা টাইপেরও এমপি বানায় দেন, উনি কি করবেন? উনি যদি না জানেন সংসদ, আইন কানুন, প্রতিষ্ঠান না জানেন, তো সেজন্যই সারা দুনিয়াতে কি হয়, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। চেক অ্যান্ড ব্যালেন্স কি? আদালত, বিচার ব্যবস্থা, পুলিশ, নির্বাহী বিভাগ, সংসদ। আপনি এইগুলো যখন মিলেমিশে একাকার করে ফেলবেন, দেখেন আপনার জানি যে ক্ষমতায় কোন দল আছে তার উপর নির্ভর করে আদালতের কি রায় দিবেন বিচারপতি। আপনি পুলিশ, যেই পুলিশ ক্ষমতা যে আছে ঠিক অটোমেটিকলি আপনার ধরবে আসামি। দুর্নীতি দমন কমিশন কোনোদিন দেখেছেন এই দেশে যারা ক্ষমতাসীন মন্ত্রী এমপিদের দুর্নীতি কারা ধরেছে? তারা সারা জীবন সাবেকদের ধরে। তো এই যে আপনি এই যে রাজনৈতিক যে সংস্কৃতি, সংসদে আপনার ঋণ খেলাপিদের তালিকার যে আপনার দিতে পারেনি। আমরা আসলে কোন দেশে কোন অবস্থায় ছিলাম যেখানে আপনার ঋণ খেলাপিদের তালিকার কথা বারে বারে বলা হচ্ছে, সংসদেরা পেশ করতে পারেনি। এবং তো আপনি আমরা আসলে আদালত থেকে অনুসন্ধান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। জি। তাহলে আপনি মানে আমরা আসলে অতীতে কি দেখেছি, সেখান থেকে কি আমরা আসলে পরিবর্তনটা পাবো কিনা সেটা এখন প্রশ্ন। ধন্যবাদ জনাব আলামিন রাসেল। বিদেশে থাকা 1 কোটির বেশি বাংলাদেশের সাথে রাজনৈতিক সংযোগ কিভাবে বাড়ানো যায় যাতে তারা দেশের উন্নয়নে অর্থনৈতিক ও রাজনৈতিক অংশী হতে পারে? ধন্যবাদ। আমি আগে যে কথাগুলো বললাম তার যদি আমি সারমর্ম বলি, সেটা হলো যে দরকার হলো যে বাংলাদেশে আমি যে বাংলাদেশে যাব, বাংলাদেশে আমি ইনভেস্ট করব, অথবা আমার মেধা আমি সেখানে ইনভেস্ট করব, আমার শ্রম ইনভেস্ট করব। এই বিষয়গুলোর জন্য সবচাইতে বেশি জরুরি সেটা হলো যে ওইখানে যাওয়ার পরে একটা সুন্দর পরিবেশ, আমার নিরাপত্তা। কারণ কি, আমি কিন্তু এখানে একটা কমফোর্ট জোনের মধ্যে আছি। আমি জানি যে বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, কিন্তু সীমাবদ্ধতার মধ্যে থেকে কিভাবে এই কমফোর্ট জোনের কিছুটা হলেও আমি যাতে করে নিরাপদভাবে আমি আমার সমস্ত কাজগুলো ওখানে করতে পারি। কারণ কি, আমার তাহলে কি বাংলাদেশে যাওয়াটাকে আপনি নিরাপদ মনে করছেন না? না, আমি ঠিক বাংলাদেশে যাওয়ার ব্যাপার বলছি না, আমি বলছি যে বাংলাদেশের মানে রাজনীতি, ইনভেস্টমেন্ট বলেন যে কোনো কারণ বাংলাদেশের রাজনীতি যদি স্থিতিশীল না হয় তাহলে কিন্তু আমি নিরাপদ হব না, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। যে আমি যে এয়ারপোর্টে যে আমি নিরাপদ চাই, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেটা আমি কিন্তু খুব বেশি একটা চাইটাই না। কিন্তু আমি যেটা চাই সেটা হলো যে আমি বাংলাদেশে যে আমি এখানে কিন্তু অপার সম্ভাবনা আছে বাংলাদেশে এখানের মেধাগুলোকে কাজে লাগানো, তাই না? এই মেধাগুলোকে কাজে লাগানোর জন্য পয়সা ইনভেস্টের চাইতে মেধা ইনভেস্টটাকে কিভাবে করা যায় এবং তার একটা সুষ্ঠু পরিবেশ যদি দেওয়া যায়, আমি বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়ন সম্ভব। ধন্যবাদ আপনাকে জনাব রেজাউল করিম রনি। ক্ষমতা এবং স্বচ্ছতা বাংলাদেশের একটা আরেকটা শত্রু। আপনার এই মন্তব্যের ব্যাপারে বিস্তারিত শুনতে চাই, এবং নতুন জনপ্রতিনিধিরা কিভাবে ক্ষমতায় ও স্বচ্ছতার মধ্যে ভারসাম্য স্থাপন করে জনমানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে। ধন্যবাদ। এই কথাটা আমি অনেকদিন আগেই বলছিলাম। দেখেন, বাংলাদেশে জনগণের যে রাজনৈতিক দলগুলোর উপর বা প্রতিনিধির উপর ট্রাস্ট থাকে না, বিশ্বাস থাকে না, সেটার কারণটা কি সেটা বলতে গিয়ে বলছিলাম ট্রাস্ট তৈরি হয় কেন, কিভাবে। ট্রাস্ট তৈরি হওয়ার প্রক্রিয়া হলো ট্রান্সপারেন্সি থেকে, মানে স্বচ্ছতা থেকে।
যদি আপনার স্বচ্ছতা না থাকে তাহলে আপনার প্রতি ট্রাস্ট আসবে না। তো ট্রান্সপারেন্সি তৈরি করার জন্য তো আপনার এই ট্রাস্ট তৈরি করার জন্য তো আগে ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে, আগে স্বচ্ছতা এনশিওর করতে হবে। সেই স্বচ্ছতা এনশিওর না করে আমরা যখন একটা মানে রাজনৈতিক দল করাটাকেই মনে করব যে একটা পেশাগত ব্যাপার, আমার একটা উন্নতি করার একটা আপনার সিঁড়ি, সেক্ষেত্রে তখন সমস্যাটা হয়ে যায়। তখন তো আমরা চাইবো যে ছলে বলে কৌশলে যে কোনোভাবেই হোক ক্ষমতার কাছাকাছি যাইতে। এই জন্য আমি মনে করি যে আমাদের জিয়া রহমান সাহেবের আমলে যে নীতিটা ছিল, কেউ যদি রাজনৈতিক কর্মী হতে চাইতো উনি কিন্তু একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতেন। ধরেন এই যে আজকে এখানে যে আলোচনাটা আসলো, একজন এমপি যে হবে উনি যে জানে না ওনার কাজটা কি, এটার ব্যর্থতা কার? এটার ব্যর্থতা ওই ব্যক্তির না, তো ওই ব্যক্তির তো ধরেন অপরচুনিটি নিতে চাইবেই। দল এমন একটা কাঠামো তৈরি করতো, জিয়া রহমান সাহেব বললে নেই যে আমি রাজনীতিকে ডিফিকাল্ট করে ফেলবো, এটাকে অন্যভাবে প্রচার করছে আওয়ামী লীগ। ডিফিকাল্ট করা মানে ভাবছে যে ডিফিকাল্ট করা মানে কি, চোর বাটপারদের জন্য রাজনীতি ডিফিকাল্ট করে ফেলার কথা বলছে উনি। রাইট। হ্যাঁ, তো ফলে ডিফিকাল্ট তো আপনার করতে হবে। এত রাজনীতিবিদের দরকার কি আপনার? হ্যাঁ, অন্য পেশা নাই, কাজ করে খাইতে পারে না লোকজন। একজন মুদি দোকানদার ধরেন সৎ যোগ্য লোক, তার জনপ্রতিনিধি হওয়ার প্রক্রিয়া আপনার দলের মধ্যে ডেভেলপ করতে পারতে হবে। এই যে আমি মনে করি এই যে নমিনেশন হচ্ছে, হাজার হাজার লোক আছে টাকার কারণে নমিনেশন সাবমিট করতে পারবে না, রাজনীতি করে জীবন শেষ করে দিছে। হ্যাঁ, আপনি ধরেন দল করতে গিয়ে ফ্যাসিবাদের নির্যাতনে নিপীড়নে পরিবার বংশ নাই হয়ে গেছে, কিন্তু টাকার কারণে সে ধরনের নমিনেশনের ধারে কাছে আসতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না, নেতা হইতে পারবে না। ফলে এটা তো দলীয়ভাবে আপনার এমন কাঠামো তৈরি করতে পারতে হবে যে প্রথম কথা হলো আপনি আপনার রাজনৈতিক কর্মীকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, করে তাকে প্রশিক্ষিত করে তুলবেন, রাজনৈতিকভাবে এডুকেটেড করে তুলবেন, যাতে সে জনগণের সেবক হয়ে উঠতে পারে। এবং রাজনীতি করাটা তো একটা ডিফিকাল্ট জব ভাই, ব্যক্তিগত জীবনে কোনো ঠিক ঠিকানা থাকে না, পুরো লাইফ উৎসর্গ করার ব্যাপার এটা। এত লোক কই থেকে আসে, এত লোক কেন রাজনীতি করতে রাজি হবে? আমারে ধরেন, আমারে যদি বলেন রাজনীতি করতে পারছেন, পার্টিজান রাজনীতি করতে, মাপ চাই, সম্ভব না। হ্যাঁ, কারণ হলো 24 ঘন্টা। সেটাও কিন্তু প্রশ্ন, সবাইকে কেন রাজনীতি করতে হবে? তার মানে কি কেউ রাজনীতি মিন করে না, অন্য কিছু? কাজটা কি? তার মানে কি জিনিস ডিফাইন করাটা খুব জরুরি। রাইট, তার মানে কেউ রাজনীতি মিন করে না। রাজনীতি মিন করলে হ্যাঁ, রাজনীতিতে আপনি ডিফিকাল্ট করে তুলতেন, হাতে পায়ে ধরে লোক খুঁজে পাওয়া যেত না রাজনীতি করার জন্য, কান্নাকাটি করতে হতো, পায়ে ধরতে হতো, ভাই রাজনীতি করেন আসেন। হ্যাঁ, কারণ রাজনীতি করাটা যদি জনসেবা হয়, নিজের জীবন স্যাক্রিফাইস করা হয়, নিজের জীবন উৎসর্গ করা হয়, শেষ করে ফেলি। তো ফলে রাজনৈতিক দলগুলোকে এইরকম একটা ব্যবস্থা নিতে হবে, এরকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যে প্রশিক্ষণের মধ্য দিয়ে এইরকম জনসেবক তৈরি হইতে পারে হ্যাঁ রাজনীতিবিদ হিসাবে। ধন্যবাদ আপনাকে জনাব আলামিন রাসেল। বাংলাদেশ নিয়ে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে যে হতাশা, তা দূর করার জন্য কেমন জনপ্রতিনিধি আপনি প্রত্যাশা করেন? ধন্যবাদ। প্রথমত হলো যে দুটো বিষয়, একটা হলো যে আমি যেটা আগেও বলেছি সেটা হলো যে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা আছে, সেটা হলো যে ইনভেস্টমেন্টটা আমার আর্থিক ইনভেস্টমেন্ট হতে পারে, আমার মেধার ইনভেস্টমেন্ট হতে পারে, যেটাই হোক না কেন, আমরা যেটাই বলি না কেন, দরকার হলো যে রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে। এখন এটা কিন্তু একদিনে হয় না, কিন্তু চর্চাটা যদি আমরা এভাবে শুরু করা যায় তাহলে হবে কি যে আমি তখন চিন্তা করবো যে না, বাংলাদেশ আমার জন্য একটা নিরাপদ জায়গা, কারণ আমি ওইখানে আমার জন্ম, ওইখানে আমার বেড়ে ওঠা, আমার কিন্তু আমার গ্রামের মানুষের প্রতি আমার একটা ঋণ আছে। সেই ঋণের জায়গাটা থেকে কিন্তু আমরা করতে চাই অনেক কিছু, এবং অনেকে এটা করতে চায়। যেমন যে প্র্যাকটিসগুলো আসলেই হতে পারে সেটা হলো যে এইখানে যেটা হয় সেটা হলো যে আমরা নেতা নির্বাচন করার আগে একটা থার্ড পার্টি দিয়ে, যারা একদম নিরপেক্ষ থার্ড পার্টি হায়ার করা হয়, যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেক করবে, আমার সততার ব্যাকগ্রাউন্ড, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার অভিজ্ঞতার ব্যাকগ্রাউন্ড, এই তিনটা জিনিস। বাংলাদেশে যদি এই প্র্যাকটিসটা শুরু করা হয় যে একজন রাজনৈতিক নেতাকে যখন নমিনেশন দেওয়া হবে তার আগে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করা হবে একটা তৃতীয় পক্ষের মাধ্যমে, তিনটা জিনিস যদি আমরা চেক করতে পারি। নাম্বার 2 হলো যে আমি নেতা নির্বাচনে যাওয়ার আগেই আমাকে যদি আমার জনগণের সামনে আমাকে দাঁড় করানো হয় যে আমি আসলে তাদের জন্য কি করতে চাই, হ্যাঁ আমি কি করতে পারবো, আমার করার ক্ষেত্রটা কতটুকু আছে, ক্ষমতা কতটুকু আছে, এবং তারা আমার কাছে কি এক্সপেকটেশন করে, তাদের চাহিদাটা কি এবং তাদের সমস্যাটা কি আছে, আমি যদি জেনে বুঝে তাদের কাছ থেকে যদি আমি আসতে পারি, যে ডিবেটগুলো হয় সেই ডিবেটে যদি অংশগ্রহণ করতে পারি, এই যে প্র্যাকটিসগুলো যদি তৈরি হয় আমাদের একদম রুট লেভেল থেকে, যদি আপনার স্থানীয় সরকার বলেন, সেখান থেকে জাতীয় নির্বাচন বলেন, এই প্র্যাকটিসগুলো যদি তৈরি হয়, আমার ধারণা যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে। এবং এই যে বিদেশি ইনভেস্টমেন্টগুলো যারা আছে, আমরা শুধুমাত্র বড় বড় কোম্পানিগুলো না, আমাদের যে ছোট ছোট যে ইনভেস্টমেন্টগুলো আছে এলাকাভিত্তিক, আমি প্রথমেই বলেছি যে আমার গ্রামে যদি আমি উন্নয়ন করতে চাই, যে জিনিসগুলো আমার দরকার, আমি যদি আমার গ্রামে ফিরে যেতে চাই, আমার দরকার আমি গ্রামে যে আমি নিরাপদ থাকবো, নিরাপদভাবে আমি কাজ করব, এবং আমার পুরো ইনভেস্টমেন্টটা
আমি একটা রিটার্ন পাবো, অথবা আমি রিটার্ন যেভাবেই পাই না কেন, যদি আমরা সামাজিক বিজনেসও বলি, তাহলে আমার মাধ্যমে যেন 10 জন লোক কীভাবে উপকৃত হয় সেই স্ট্রাকচার যেন আমি তৈরি করে আসতে পারি নিরাপত্তার সাথে। এই যে জিনিসগুলো সবচেয়ে বেশি জরুরি। নাম্বার 2 হলো যে আমাদেরকে ইনভলভ করা রাজনৈতিক উন্নয়নে। যারা এখানে মানে মেধা দিতে চান তাদেরকে রাজনৈতিক উন্নয়নের অংশীদার করা। আমি কিন্তু বুঝতে পারবো না যে আসলে আমার কোথায় আমি উন্নয়নের অংশীদার হতে পারি, সেই ক্ষেত্রটা তৈরি করে দেওয়া। এবং সেই তৈরি করার জন্য এইখানে যে আপনার ইয়াং জেনারেশন আছে, সেখান থেকে এখানে অনেক মেধা এখানে কিন্তু তৈরি হচ্ছে। অনেক বাংলাদেশিরা কিন্তু এই আমেরিকার জায়গায়, তারা পৃথিবীর বিস্তৃত জায়গায় আপনার বাংলাদেশি ইয়াং যারা আছে তারা কিন্তু আপনার মেধার চর্চা করছে। এই তাদেরকে যদি একটা ব্রিজ তৈরি করা হয় বাংলাদেশের উন্নয়নের সঙ্গে, এখানের যারা আছে এদের সঙ্গে যদি একটা ব্রিজ তৈরি করা হয় এবং উন্নয়নের অংশীদার করার কোনো সুযোগ তৈরি করে দেওয়া হয়, আমার বিশ্বাস সেটা আরও গতিশীল হবে। জনাব নূর খান লিটন, রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য ও স্বেচ্ছাচারিতা বন্ধে জনগণ কিভাবে চাপ তৈরি করতে পারে, নাকি জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে অসহায় হয়ে থাকবে? যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলের ভিতরে আদর্শিক চর্চা থাকবে না এবং আদর্শের ভিত্তিতে প্রতিযোগিতা থাকবে না, ততক্ষণ পর্যন্ত জনগণ চাপ তৈরি করার সুযোগ পাবে না। কারণ সব দল যখন লুটেরাদের মতো আচরণ করে, তখন তো আর এখানে জনগণের বাছার সুযোগটা নাই, প্রেসার দেওয়ারও সুযোগ নাই। এখন পর্যন্ত আমরা যে জিনিসটা দেখছি দেশে, সেটা হচ্ছে খুব বেশি আশাবাদী আমি হতে পারবো না। তবে একটা জিনিস মনে করি, যদি এখন নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচিত করতে পারি, তাহলে এক দুইটা নির্বাচনের পর দেখা যাবে দলের ভিতর গণতন্ত্রের চর্চা হচ্ছে, আদর্শিক রাজনীতি প্রতিস্থাপিত হচ্ছে, এবং এই দুইটা জিনিস যখন চলবে তখন দেখা যাবে যে এই যে উড়ে আসা যে পাখি, এরা কিন্তু চলে যাবে। কারণ বাংলাদেশে এটা সম্ভব যে স্বৈরাচারের পক্ষ অবলম্বন করার পরও, জীবনে মরণে আছি এটা বলার পরেও তারা কিন্তু আজকের প্রেক্ষাপটে বড়ভাবে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ খুঁজছে। এটি কিন্তু হওয়ার কথা ছিল না। সুতরাং জনগণ দেখছে এটা ঠিক, কিন্তু জনগণ এখন পর্যন্ত সেই শক্তি অর্জন করতে পারেনি। আমরা বলতে পারি জনগণই সব ক্ষমতার উৎস, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত জনগণ ওই শক্তি প্রদর্শনের সুযোগ পায়নি। কারণ জনগণের সেরকম রাজনৈতিক দলও নেই, সেরকম কোনো সামাজিক প্ল্যাটফর্ম নেই। এবং এখন পর্যন্ত যে সমস্যাটা হচ্ছে, সবাই আমরা রাজনীতি করতে চাই, কিন্তু কেউ এই জায়গাটা ভাবি না যে সবার জন্য রাজনীতির দরকার নেই। রাজনীতি তিনি করবেন যিনি দেশের বাজেট প্রণয়ন করার ক্ষমতা রাখেন, যিনি আইন প্রণয়ন করার ক্ষমতা রাখেন, যিনি উন্নয়নের ক্ষেত্রে অন্ততপক্ষে দেখভাল করার যোগ্যতা রাখেন, সেই সমস্ত ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এর কোনোটির দরকার হয় না। এখন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তারাই করছেন জাতীয় সংসদে, যারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পার্সেন্টেজ থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য ইত্যাদির ভিতরে ইনভলভ থাকছেন, এবং কর্মীদেরকে যথাযথভাবে গড়ে তোলার জন্য তাদের কোনো কার্যক্রম নেই। আমি আরেকটা জিনিস বলি, বিগত দিনে বিএনপি কিন্তু গ্রাম সরকার করেছিল, এবং গ্রাম সরকার করার মধ্য দিয়ে গ্রামের বাজেট প্রণয়নের একটা প্রশিক্ষণ দিয়েছিল, এবং গ্রামীণ জনগণকে রাজনীতিতে কিভাবে একদম গ্রাসরুটে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা, সেই চেষ্টাটি তিনি হতে পারেন যে বর্জুয়া রাজনীতির জায়গা থেকে। আমাদের আলোচনা একদম শেষ, আপনি শুধু আশাবাদের কথা যদি 30 সেকেন্ডে বলেন, আমরা শেষ করব। এরপরেও আমাদের আশা রাখতে হবে যে বর্তমান যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে, তারা চাইবেন যে তাদের ভিতরে যে সমস্ত ক্যান্ডিডেট আছেন স্বচ্ছ, জবাবদিহিতায় বিশ্বাস করে এবং যোগ্যতা রাখেন, এই যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই জিনিসগুলি তারা অ্যাড্রেস করতে পারবেন। এমন লোকদের যদি দলগুলো মনোনয়ন দেয় এবং জনগণ যদি সেটাকে কাজে লাগাতে চেষ্টা করেন, সেটার মধ্য দিয়ে আসলে আমরা আগামীর বাংলাদেশটাকে সুন্দর করার যাত্রাটা শুরু করতে পারি। একবারে কিন্তু এটা সম্ভব না। জনাব আলামিন রাসেল, তরুণ প্রজন্ম মনে করে রাজনীতিতে এগিয়ে যেতে হলে তদবির এবং নেতার সঙ্গে সুসম্পর্কই যথেষ্ট, যোগ্যতা নয়। এই মানসিকতা ভাঙতে রাজনৈতিক সংস্কৃতিতে কি ধরনের পরিবর্তন প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এখানে আমি একটু বলি, সেটা হলো যে একটু ব্যাকগ্রাউন্ড বলি, সেটা হলো যে এখানে বাংলাদেশি স্টুডেন্ট বলতে আপনার 3 ধরনের আপনার কমিউনিটি এখানে আছে। একটা হলো যে একটা গ্রুপ হলো যে যারা বাংলাদেশ থেকে এসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তারা পড়াশোনা করছে। আর একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা হলো যে যারা ইমিগ্র্যান্ট, বাংলাদেশি বর্ন, এখানে ইমিগ্র্যান্ট হয়ে এসছে। আর একটা গ্রুপ হলো যারা বাংলাদেশি অরিজিন কিন্তু এখানে তারা জন্মগ্রহণ করেছে। আপনি এই যে 3টা গ্রুপের মধ্যে যে প্রথম গ্রুপটা,
তাদেরকে আমরা বলবো, হ্যাঁ, ধারাবাহিকভাবে কিন্তু তাদের আপনার বাংলাদেশের উপর তাদের একটা মানে চাহিদা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাদের চাহিদা একটু প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়ে থাকে। এই তিনটা গ্রুপের মধ্যে প্রথম গ্রুপটাকে যদি আমাদের টার্গেটেড গ্রুপ হিসেবে ধরি, যে না তারা বাংলাদেশের রাজনীতিতে কীভাবে চাচ্ছে, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে চাওয়া পাওয়া, এটা তারা সবাই চায়। তার কারণ কি জানেন, যে বাংলাদেশ থেকে তারা যেভাবে দেখে এসে তরুণরা, এখান থেকে যখন তারা দেখছে আমেরিকাতে এসে, তখন তারা কম্পেয়ার করতে পারছে সরাসরি যে বাংলাদেশের রাজনৈতিক কিভাবে চলছে, রাজনৈতিক প্রেক্ষাপট কেমন, আমেরিকাতে এসে বা বহির্বিশ্বে যে তাদের বাংলাদেশের ওই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন। যখন তারা কম্পেয়ার করছে দুই দেশের রাজনীতি, তখন কিন্তু তারা হতাশ হয়ে যাচ্ছে এবং ওই দেশের রাজনীতিটা, ওই দেশে যেভাবে তারা আপনার দেখছে, উন্নয়নটা যেভাবে তারা দেখছে, সেম জিনিসটা কিন্তু তাদের চোখে বাংলাদেশেও কিন্তু তারা দেখতে চায়। হ্যাঁ, বাংলাদেশে দেখতে চায়। সেজন্য আমি বারবার করে বলছি যে সাস্টেনেবল একটা ডেভেলপমেন্টে আমাদের যাইতে হবে। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা হতে হবে আপনার শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম। এই তিনটা জিনিস যদি আমাদের একটা পরিকল্পনায় থাকে, তাহলে কিন্তু আপনার আমার বিশ্বাস যে বাংলাদেশে অবশ্যই উন্নয়ন সম্ভব। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, 2026 সালের নির্বাচনকে আমরা শুধুমাত্র একটি রুটিন মাফিক নির্বাচন হিসেবে দেখতে চাই না। আমরা চাই এমন একজন জনপ্রতিনিধি যিনি হবেন সৎ, যোগ্য, জবাবদিহিমূলক এবং সর্বোপরি জনকল্যাণে নিবেদিত প্রাণ। আজকে আলোচনায় উঠে আসা প্রশ্ন ও ভাবনাগুলো আমাদের সবার জন্য এক গভীর বার্তা বহন করে। একজন সচেতন ভোটার হিসেবে আমাদেরকে নির্ধারণ করতে হবে আমরা কেমন বাংলাদেশ চাই এবং কারা সেই স্বপ্নের বাংলাদেশ করবে। ক্ষমতা আর পৃষ্ঠপোষকতার পুরনো বৃত্ত ভেঙে আমরা কি এবার নতুন নেতৃত্বকে বেছে নেব, নাকি আবারও হতাশ হব? এই সিদ্ধান্ত নেওয়ার ভার এখন জনতার হাতে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।